আজকের গল্পটি ৪০০ বছর পূর্বের এমনই এক অভিশপ্ত রানীর, যার হৃদয় অভিশাপের কারণে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আর তার এই অভিশাপ ভাঙানোর একটাই উপায়, তা হলো পাথরের বুক থেকে কান্না বের করা। যেখানে নায়ক ইভান তার ভালোবাসার মানুষ ওফেলিয়াকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে লড়াই করে যায় অভিশপ্ত রানীর কালো জাদুর বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, ইভান কি পারবে সেই অভিশপ্ত রানীর পাথরের মতো কঠিন হৃদয়কে গলাতে, নাকি ইভানের একটি ভুলের কারণে ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। তো আর কথা না বাড়িয়ে চলুন হারিয়ে যাওয়া যাক জাদু, রহস্য ও রোমাঞ্চকরে ভরা এই গল্পটিতে। গল্পের শুরুটা হয় অভিশপ্ত জঙ্গল থেকে। জায়গাটি দেখতে ছিল খুবই সুন্দর। চারিদিকে সবুজ গাছপালা, নদী আর বাতাসে যেন জাদু মিশেছিল। কিন্তু সেখানে জাদুকর বা জাদুকে অসম্মান করা খুব বড় পাপ ছিল। এভাবেই অনেক বছর কেটে যায়। একদিন ইয়ানা নামের এক জাদুকর তার মেয়ে ইয়ালিনাকে নিয়ে সেই বনের এক উঁচু পাহাড়ে যায়। সেখানে সে কিছু জাদুর লতাপাতার ফুল খুঁজতে থাকে। ইয়ানা বিশ্বাস করত ঠিক সময়ে মন্ত্র পড়িয়েই ফুলগুলো মেশালে এমন একটি ওষুধ তৈরি হবে যা খেলে মানুষ চিরকাল তরুণ থাকবে। তবে অন্য জাদুকররা ইয়ানাকে একদমই দেখতে পারত না, কারণ ইয়ানাই ছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ফুল তোলার সময় হঠাৎ একটি চকচকে পাথরের ওপর ওদের নজর পড়ে। ইয়ালিনা তখন বলে, মা দেখো পাথরটি কি সুন্দর, কিন্তু ওটা কোনো সাধারণ পাথর ছিল না। ওটা ছিল অসীম শক্তিসম্পন্ন এক অভিশপ্ত পাথর। যেই ইয়ালিনা পাথরটি হাতে তুলে নিল, অমনি চারপাশ বিদ্যুতের মতো চমকে উঠল। সেই পাথরের অভিশাপে ইয়ালিনা পাল্টে গিয়ে পাথরের রাজকন্যা হয়ে গেল। তখন আকাশ থেকে একটি ভবিষ্যৎবাণী শোনা যায়, যেদিন এই পাথরের বুক থেকে কান্না বের হবে, একমাত্র সেদিনই এই অভিশাপ দূর হবে। এর মানে হলো, যতক্ষণ না কেউ এই পাথরের গোপন রহস্য বুঝতে পারবে, ততক্ষণ ইয়ালিনাকে এক অন্ধকার পাথরের মিনারে বন্দী হয়েই থাকতে হবে। এভাবেই দেখতে দেখতে ৪০০ বছর কেটে যায়, কিন্তু ইয়ালিনাকে বাঁচাতে কেউ আসে না। ধীরে ধীরে তার বাঁচার আশা ফুরিয়ে যায়, আর তার মা ইয়ানার মনও কষ্টে পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন ইয়ালিনা অন্ধকার জগতের খারাপ শক্তিদের সাথে বন্ধুত্ব করে নেয়। সে কালো জাদুর মাধ্যমে এক ভয়ঙ্কর শয়তানের দল তৈরি করে। এই বাহিনী শহর পোড়াতে থাকে আর লুটপাট শুরু করে। যারা তাকে বাঁচাতে আসেনি তাদের সবার উপর সে এভাবেই প্রতিশোধ নিতে শুরু করে। এর পরের দৃশ্যে দেখা যায়, ইয়ালিনা দুর্গের ভেতর জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, আর আয়নাও তাকে উত্তর দিচ্ছিল। ইয়ালিনা জাদুর আয়নার কাছে জানতে চায়, দুনিয়ার সবচেয়ে সাহসী ফ্যালকন যোদ্ধারাও কি একদিন আমার দাস হবে? আয়না উত্তর দেয়, হ্যাঁ, শুধু যোদ্ধা কেন, দেবতারাও আপনার সামনে মাথা নিচু করে থাকবে। এরপর সে আবার জিজ্ঞেস করে, সব জাদুকরি পাথর কি আমার হুকুম মেনে চলবে? আয়নার সাথে সাথে উত্তরে বলে, ওগুলো তো আপনার পায়ের ধুলোর সমান। আপনার হুকুম অমান্য করার সাহস ওদের নেই। নিজের এত ক্ষমতার কথা শুনে ইয়ালিনার চোখ লোভে চকচক করে ওঠে। সে তখন জানতে চায়, আমার যদি এতই ক্ষমতা থাকে, তবে আর কতদিন আমাকে এই বন্দিশালায় থাকতে হবে? আর সেই মাস্টার কোথায়? আয়না কিছুক্ষণ ভেবে বলে, মাস্টার আছে, কিন্তু এখনও তার আসার সময় হয়নি। এটা শুনে ইয়ালিনা রেগে জাদুর আয়নাকে ধমক দিয়ে বলে, কথা ঘুরিও না, আমাকে বলো মাস্টার কোথায়? আয়না তখন বলে, মাস্টারের জন্ম হয়েছে, তার বের হওয়ার মতো এখনো সঠিক সময় আসেনি। ইয়ালিনা তখন সেই মাস্টারের চেহারা দেখতে চাইলে আয়নার সাথে সাথেই অদৃশ্য হয়ে যায়। এটা দেখে ইয়ালিনা রাগে ফেটে পড়ে। অন্যদিকে রানীর দুর্গ থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের ধারে এক গ্রামে ইভান পাথর ঘষে সুন্দর একটি মূর্তি বানাচ্ছিল। ইভান এতিম ছিল, তাই পেটের দায়ে তাকে অ্যান্টোনিও নামের এক লোভী কারিগরের দোকানে কাজ করতে হতো। ঠিক সেই সময় তার বন্ধু ইলিয়া সেখানে দৌড়ে আসে। ইলিয়া ইভানকে জানায় সে এখানে বসে আছে। ওদিকে তার মালিক অ্যান্টোনিও রাজদরবারে গিয়ে ইভানের বানানো উপহার নিজের নামে চালিয়ে দিচ্ছে। সে রাজার কাছ থেকে পুরস্কারও হাতিয়ে নেবে। সব শুনে ইভান বলে, সে এমনিতেই ওই কম বেতনের খাটুনি আর খাটবে না, চাকরিটা ছেড়ে দেবে। তবে যাওয়ার আগে লোভী অ্যান্টোনিওকে একটি ভালো শিক্ষা দিয়ে যাবে। রাজদরবারে তখন অ্যান্টোনিও রাজা আর রাজকুমারী লুইজার সামনে দাঁড়িয়ে নিজের খুব প্রশংসা করতে থাকে। সে বলে উপহারটা সে নিজের হাতেই বানিয়েছে। এর মধ্যে ইভান আর ইলিয়াও চুপি চুপি দরবারে ঢুকে পড়ে। সুযোগ বুঝে ইভান কৌশলে অ্যান্টোনিওর পকেটে রাজকুমারীর জন্য বানানো সেই বিশেষ উপহারটি গুজে দেয়, যেটা সে ইচ্ছে করেই অন্যভাবে বানিয়েছিল। রাজা অধৈর্য হয়ে অ্যান্টোনিওকে উপহারটি দেখাতে বলে, কিন্তু উপহারটি বের করতে সবাই হেসে ওঠে। উপহারটি দেখে রাজা অবাক হয়ে যায় আর রাজকুমারী কেঁদে ফেলে।
আসলে ইভান হীরাটিকে এমন কায়দা করে কেটেছিল যে ওটার ভেতর দিয়ে রাজকুমারীর মুখটা একদম কুমড়োর মতো মোটা দেখাচ্ছিল। এদিকে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন মোটা কুমড়ো বলে টিপ্পনিও কাটছিল। মেয়ের এমন অপমান দেখে রাজা প্রচণ্ড রেগে যায়। তিনি অ্যান্টোনিওর হাত পা ভেঙে ফেলার আদেশ দেন। ভয় পেয়ে অ্যান্টোনিও সঙ্গে সঙ্গে সত্যিটা বলে দেয় আর দোষটি ইভানের ঘাড়ে চাপিয়ে দেয়। তখন রাজা ইভানকে ধরে আনার হুকুম দেন, কিন্তু ইভানকে ধরা অত সহজ ছিল না। সে ছিল খুবই চালাক। সৈন্যরা তাকে ধরার চেষ্টা করলেও সে ঠিকই ফসকে বেরিয়ে যায়। দু একজন তাকে ধরলেও সে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। পুরো রাজদরবার জুড়ে তখন হইচই পড়ে যায়। ইভান তখন বুদ্ধি খাটিয়ে ডিগবাজি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্টোনিও সবার চিৎকার থামিয়ে বলে, সবাই থামো, ইভান নিজে থেকেই বের হবে, কারণ ওর বাবার দেয়া তাবিজটি এখন আমার কাছে। ইভানের গলায় থাকা তাবিজটি পালানোর সময় মাটিতে পড়ে গিয়েছিল আর অ্যান্টোনিও সেটা কুড়িয়ে নেয়। অ্যান্টোনিও তাবিজটি হাতে নিয়ে ইভানকে ডাকতে থাকে, বের হয়ে আয়, না হলে তোর বাবার বানানো তাবিজটি আমি ভেঙে ফেলবো। তাবিজটি ইভানের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ইভান নিরুপায় হয়ে বের হয়ে আসে আর বলে, ওটাই আমার বাবার শেষ স্মৃতি। বাবার স্মৃতি রক্ষার খাতিরে ইভান তখন হার মেনে আত্মসমর্পণ করে। পরের দিন সকালে রাজপ্রাসাদে খোলা মাঠে ইভানকে শাস্তির জন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। গ্রামের মানুষ এই দৃশ্য দেখতে ভিড় জমায়। ঠিক যে মুহূর্তে সিপাহী তাকে মারার জন্য হাত তোলে, কোথা থেকে একটি তীর এসে তার পেটে বিঁধে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাথরের রানীর অভিশপ্ত বাহিনী আক্রমণ করেছে ভেবে সবাই প্রাণভয়ে পালাতে শুরু করে। কালো পোশাক পরা বিকৃত চেহারার সৈন্যরা ঘোড়ায় চড়ে ঝড়ের বেগে এসে নগর জুড়ে আগুন ও লুটতরাজ শুরু করে দেয়। রক্ষীরা রাজাকে নিরাপদে ভেতরে নিয়ে গেলেও রাজকুমারী লইজা বাইরেই আটকা পড়ে যায়। প্রাণভয়ে সে আস্থাবনের এক কোণে খড়ের গাদায় গিয়ে লুকায়। কিন্তু দুর্ভাগ্যবশত কাঠের দেয়াল ভেঙে পড়লে সে শত্রুর হাতে ধরা পড়ে যায়। এদিকে ইভান কৌশলে নিজেকে মুক্ত করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু লইজাকে বিপদগ্রস্ত দেখে সে সৈন্যদের হুমকি দেয়। তবে তাতেও কোনো লাভ হয় না, উল্টো তাকেও বন্দি করে জঙ্গলের গভীরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বৃদ্ধ জাদুকর ইয়ানার কুঁড়ে ঘরে নিয়ে যাওয়া হয়। ইয়ানা ইভানকে দেখে নাক ছিটকায়, কারণ সে ছিল লিকলিকে রোগা। কিন্তু লজ্জাকে দেখে তার জিভে জল আসে। সে ভাবে আজ রাতে রাজকন্যার মাংসে ভালোই ভোজ হবে। লজ্জা যখন তার বাবার ক্ষমতার ভয় দেখিয়ে বলে যে তার বাবা সবাইকে পুড়িয়ে মারবে, ইয়ানা রাতে উল্টো খুশি হয়। ইভানও পরিস্থিতির সুযোগ নিয়ে রসিকতা করে বলে যে রাজার মেয়ের মাংসে রাজকীয় ভোজি হবে। এ কথা শুনে ইয়ানা খুশি মনে রান্নার আয়োজনে চলে যায়। ইয়ানা চলে গেলে ইভান পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওফেলিয়া নামের এক মেয়ে তাদের পথ আটকে দাঁড়ায়। সে নিজেকে স্টোন প্রিন্সেস বা পাথরের রানীর মেয়ে বলে পরিচয় দেয়। ইভান এসব পরিচয়ে খুব একটা পাত্তা না দিলেও লইজা তার বাবার ভয় দেখিয়ে কাঁদতে থাকে। ওফেলিয়া এসব শুনে কেবল হাসতে থাকে। অন্যদিকে প্রাসাদে রাজা তখন রাগে ফেটে পড়ছেন। নিজের সৈন্যদের কাপুরুষতা দেখে তিনি ধিক্কার জানান। শত্রু যখন আক্রমণ করে রাজকন্যাকে তুলে নিয়ে গেল, তখন সৈন্যরা ভয়ে লুকিয়েছিল। এ কথা ভেবে তিনি লজ্জিত হন। তিনি অবিলম্বে রাজকন্যাকে উদ্ধারের আদেশ দেন, কিন্তু সেনাপতি বা সৈন্যরা কেউই জানে না শত্রু কোথায় থাকে। তখন অ্যান্টোনিও জানায়, শোনা কথাই মনে হয় যে পাথরের রানী জঙ্গলেই থাকে এবং রাজকন্যাকে হয়তো সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। রাজা তার বোকা সেনাপতির উপর রেগে বলে, জঙ্গলের বিপদের কথা সবাই জানলেও একমাত্র সেনাপতি তা জানে না। সেনাপতি আমতা আমতা করে বলে, জঙ্গলটি গোলকধাঁধার মতো এবং সেখানে ভয়ঙ্কর রাক্ষসরা বাস করে, যেখানে তাদের পূর্বপুরুষরাও যাওয়ার সাহস পেত না। কিন্তু রাজা রেগে বলে যে তার মেয়েকে যদি অক্ষত অবস্থায় ফিরিয়ে না আনা হয়, তবে তিনি সেনাপতি সহ সবার লাশই জঙ্গলে ঝুলিয়ে দেবেন। সেনাপতিও তার দলবল মেয়েটিকে খুঁজতে বের হয়। অন্যদিকে ওফেলিয়া ইভান ও লইজাকে বাড়ির পেছনের দরজা দেখিয়ে পালানোর সুযোগ করে দেয়। কিন্তু যখনই তারা দৌড় দেয়, ওফেলিয়া চাতুর্যের সাথে দরজা বন্ধ করে নিষ্ঠুর অট্টহাসিতে ফেটে পড়ে। সে জানায় যে সে কেবল তাদের নিয়ে খেলছিল। লইজা কান্নায় ভেঙে পড়লেও ইভান ওফেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ইভান বলে, জাদু ছাড়া ওফেলিয়া আসলে কিছুই নয়। ওফেলিয়া সে চ্যালেঞ্জ গ্রহণ করে দরজা খুলতেই ইভান পালানোর বদলে তাকে ঝাপটে ধরে এবং লইজাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। লইজা পালিয়ে যায়, কিন্তু ধস্তাধস্তির সময় ওফেলিয়া ইভানের গলার তাবিজটি দেখে চমকে ওঠে এবং এর উৎস জানতে চায়। কিন্তু ইভান কিছু বলার আগে ইয়ানা এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে জঙ্গলের বাইরে মন্ত্রীর দলবল পাথরের রানীকে নিয়ে আলোচনা করতে থাকে।
তারা বলাবলি করে যে রানী এমন এক দক্ষ কারিগরের খোঁজ করছেন যে পাথর খোদাই করতে ওস্তাদ। অতীতে এক কারিগর সেই ফাঁদে পা দিয়ে নিখোঁজ হন এবং তার স্ত্রী অপেক্ষা করতে করতে মারা যান। ফলে তাদের সন্তান অনাথ হয়ে যায়। সেনাপতি নিশ্চিত করেন যে সেই অনাথ ছেলেটি হল আজকের ইভান। সেনাপতি ও তার সঙ্গীরা জঙ্গলের কিনারা পর্যন্ত পৌঁছালেও ভেতরে ঢোকার সাহস পায় না। কুঁড়ে ঘরে ইয়ানা ইভানের ওপর বিরক্ত হয়ে আবারও তাকে আঘাত করে এবং ইয়াঙ্গেলের আগমন টের পেয়ে ওফেলিয়াকে নির্দেশ দেয় ইভানকে অল্প আঁচে রান্না করার জন্য। ইয়ানা চলে গেলে জ্ঞান ফিরে ইভান ওফেলিয়াকে বিশ্বাস করতে চায় না। কিন্তু ইয়াঙ্গেল দরজায় কড়া নাড়লে ওফেলিয়া ইভানকে বাঁচাতে তাড়াহুড়ো করে একটি বাক্সের ভেতর লুকিয়ে ফেলে এবং দাদিকে জানায় সে স্যুপ তৈরি করছে। জঙ্গলের বাইরে সেনাপতি ও সৈন্যরা যখন নিজেদের প্রাণভয়ে আক্ষেপ করছিল, ঠিক তখনই লইজা দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। ধূর্ত সেনাপতি রাজাকে মিথ্যা গল্প শোনায় যে সে এক মস্ত রাক্ষসকে বধ করে রাজকন্যাকে উদ্ধার করেছে। খুশি হয়ে রাজা সেনাপতির সাথে লইজার বিয়ের ঘোষণা দেন। লুইজা প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতায় বিয়েতে রাজি হয়, কিন্তু সে রাজাকে জানায় যে সে ইভানকে স্বামী হিসেবে চায়। আসলে লুইজা ভেবেছিল তাকে ইভানই বাঁচিয়েছে, তাই সে ইভানের প্রতি ভালোবাসা প্রকাশ করে, যা শুনে রাজা ও সেনাপতি উভয়েই অবাক হয়ে যায়। রাতে ইয়ানা খেতে বসে স্যুপে মাংসের কোনো স্বাদ না পেয়ে বিরক্ত হয় এবং ঘুমিয়ে পড়ে। আসলে ওফেলিয়া ইভানকে হত্যা না করে শুধু সবজি ও মশলা দিয়ে সে স্যুপ তৈরি করেছিল। অন্যদিকে স্টোন টাওয়ারে জাদুকরি আয়না রানী ইয়ালিনাকে সতর্ক করে দেয় যে তোমার সেই মাস্টার বা কারিগরকে ভয় পাওয়া উচিত, কারণ সেই তোমার এই দুর্ভাগ্য বা অভিশপ্ত জীবনের ইতি টানবে। কিন্তু অহংকারী ইয়ালিনা আয়নার কথা কানেই তোলে না। উল্টো সে রেগে গিয়ে বলে, বাজে বকবক বন্ধ কর। তুই কার দলে? আমার নাকি ওর? মনে রাখিস, আমি সবচেয়ে শক্তিশালী। ওই সামান্য মাস্টারের ভয় আমি পাই না। আয়নাটি যখন তাকে বোঝাতে যায় যে সে ভালোর জন্যই তাকে সতর্ক করছে, তখন ইয়ালিনা রাগে গজগজ করতে করতে বলে, তোর কিচ্ছু করতে হবে না, তুই দূর হয় এখান থেকে। এই বলে সে আয়নাটিকে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে ওফেলিয়া ইভানকে একটি বাক্সের আড়াল থেকে বের করে বাড়ির পেছনের একটি কুয়োর কাছে নিয়ে যায়। এরপর তারা দুজনে এসে কুয়োর ভেতর ছাপ দেয় এবং জাদুকরীভাবে পৌঁছে যায় স্টোন টাওয়ারে। সেখানে পৌঁছে ওফেলিয়া ইভানকে তার অতীতের করুণ সত্যটা জানায়। সে বলে, এই পাথরের রানী ইয়ালিনা আসলে আমার মা, কিন্তু ক্ষমতার লোভে তিনি আমাকে কোনোদিন মায়ের স্নেহ দেননি। বছরের পর বছর আমি তাকে দেখিও নি। ওফেলিয়া আরও এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর কথা শোনায়। অনেক বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে যদি কোনো দক্ষ মাস্টার বা কারিগর ওই অভিশপ্ত পাথরটিকে খোদাই করে জীবন্ত করে তুলতে পারে, তবে ইয়ালিনার ওপরে থাকা অভিশাপ কেটে যাবে। কিন্তু সমস্যা হলো, অভিশাপ মুক্ত হলে ইয়ালিনা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকরীতে পরিণত হবে। সে তখন শুধু জড় পাথর নয়, সমস্ত জীবন্ত প্রাণীর ওপর রাজত্ব করবে। তার মনের দয়ামায়া অনেক আগেই মরে গিয়েছে। সে প্রতি বছর পরপর একজন করে ফাঁসকর বা কারিগরকে ধরে আনে এবং তাকে দিয়ে ওই অভিশপ্ত কোহিনূর পাথরটি খোদাই করার চেষ্টা করে, কিন্তু কেউ সফল হতে পারে না। তাই ইয়ালিনা তাদের নিষ্ঠুরভাবে শেষ করে দেয়। কথা বলতে বলতেই ওফেলিয়া ইভানের সামনে বহু মূল্যবান রত্ন ভরা একটি বাক্স খুলে ধরে। পাথরগুলোর অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য দেখে ইভান মুগ্ধ হয়ে যায়, কিন্তু হঠাৎ সেগুলোর মধ্যে একটি বিশেষ ধরনের পাথরের গঠন দেখে ইভান চমকে ওঠে, যেন সে খুব বড় কোনো রহস্যের আঁচ পেয়েছে। ইভান ওফেলিয়ার হাতে থাকা ওই রত্নটি দেখে চমকে ওঠে এবং জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেলে? ওফেলিয়া জানায়, আমি যখন ছোট ছিলাম মা এক কারিগরকে ধরে এনেছিল, এটা তারই তৈরি। আর অদ্ভুত ব্যাপার হলো, সেই কারিগরের চেহারা কিছুটা তোমার মতো ছিল। মুহূর্তে ইভানের বুকটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে ওই কারিগর আর কেউ নন, তার নিজের বাবা। ইভান অস্থির হয়ে জানতে চায়, আমার বাবা এখন কোথায়? ওফেলিয়া মাথা নিচু করে করুণ সত্যটা জানায়। সে বলে, ইয়ালিনার কাজ শেষ হওয়ার পর যখন তোমার বাবাকে দিয়ে আর কোনো প্রয়োজন ছিল না, তখন ইয়ালিনা তাকে নির্মমভাবে হত্যা করে। বাবার মৃত্যুর খবর শুনে ইভানের চোখ জলে ভরে ওঠে, কিন্তু শোকের চেয়েও বড় হয়ে ওঠে তার প্রতিশোধের আগুন। সে বলে, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। ওফেলিয়া, আমাকে বলো কিভাবে আমি এই ডাইনি পাথর রানীকে শেষ করতে পারি। ওফেলিয়া তখন তাকে একটি বিশাল ও প্রাচীন বই দেয়। সে বলে, এটা কোনো সাধারণ বই নয়। আজ পর্যন্ত মা যত কারিগরকে বন্দী করেছে তাদের সমস্ত গোপন বিদ্যা ও জাদুকরি কৌশলেতে লেখা আছে, আর বইয়ের শেষ পাতাগুলো তোমার বাবার নিজের হাতের লেখা।
তোমাকে এই বই পড়ে এমন এক মাস্টার হতে হবে যেন ইয়ালিনা নিজেই তোমাকে খুঁজতে বাধ্য হয়। যাওয়ার সময় ওফেলিয়া ইভানকে সতর্ক করে দেয় যে টাওয়ারে ঢোকার দরজা সবার জন্য খোলে না। ইভান জিজ্ঞেস করে, ওফেলিয়া, আমাদের কি আবার দেখা হবে? ওফেলিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি ভাগ্য চাই তবে অবশ্যই দেখা হবে। এরপর ইভান গ্রামে ফিরে আসে। এদিকে বাবার শোক, অন্যদিকে ওফেলিয়ার প্রতি তার জন্মানো মায়া। কিন্তু সে সময় নষ্ট না করে বইটি পড়া শুরু করে। বইয়ের জ্ঞান ব্যবহার করে সে পাথর দিয়ে জাদুকরি সব বস্তু তৈরি করতে শুরু করে। খাওয়া দাওয়া ফুলেই দিনরাত এক করে সে কঠোর পরিশ্রম করতে থাকে। এভাবেই একটি বছর কেটে যায় এবং ইভান তার কাজে অত্যন্ত দক্ষ হয়ে ওঠে। একদিন ইভানের বন্ধু ইলিয়া তার সাথে দেখা করতে আসে। ইভানকে সবসময় পাথর নিয়ে পড়ে থাকতে দেখে সে বলে, চলো বাইরে যাই, একটু ঘুরে আসি। কথায় কথায় ইভান ইলিয়ার স্বপ্নের কথা জানতে চাই। ইলিয়া লাজুক মুখে জানায়, কাউকে বলো না, আমি রাজকুমারী লুইজাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। ইভান বন্ধুর কথা শুনে অবাক হয়ে যায়। সামান্য প্রজা হয়ে রাজকুমারী। অন্যদিকে রাজপ্রাসাদে রাজকুমারী লুইজা জেদ ধরে বসেছে, সে ইভানকে বিয়ে করবে। মেয়ের জেদ দেখে রাজার সেনাপতিকে আদেশ দেন ইভানকে জোর করে ধরে আনার জন্য। ঠিক সেই সময় ইভানের বাড়িতে হাজির হয় তার পুরনো মালিক অ্যান্টোনিও। ইভানের তৈরি নিখুঁত জাদুকরি রত্ন দেখে সে বিশ্বাসই করতে পারে না যে তার প্রাক্তন চাকর এত সুন্দর কাজ করতে পারে। সে ইভানকে অপমান করতে থাকে। তাদের তর্কের মাঝে রাজসেনারা দরজা ভেঙে ভেতরে ঢোকে। ইভানের বন্ধু ইলিয়া বাধা দিতে গেলে তাকে পিটিয়ে অজ্ঞান করে দেওয়া হয় এবং ইভানকে বন্দী করা হয়। ইভানের এই দুর্দশা দেখে অ্যান্টোনিও মনে মনে বেশ খুশি হয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা স্টোন টাওয়ারে ওফেলিয়াকে দেখতে পাই। জাদুকরি আয়না তাকে তার জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটা জানিয়ে দেয়। আয়না বলে, ইয়ালিনা আসলে তোমার মা নয়। সে তোমাকে ছোটবেলায় চুরি করে এনেছিল, যাতে সময় মতো তোমাকে ব্যবহার করে তার সবচেয়ে বড় উদ্দেশ্য হাসিল করতে পারে। এই সত্য জেনে ওফেলিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। এদিকে রাজদরবারে ইভানকে হাত পা ও মুখ বেঁধে রাজার সামনে হাজির করা হয়। রাজা তাকে লোভ দেখাতে থাকেন। তিনি বলেন, ইভান, তুমি জানো না তোমার কপাল খুলতে চলেছে। আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। সাথে থাকবে প্রচুর যৌতুক, আলিশান মহল, এমনকি জার্মানি থেকে আনা বিশেষ উপহার। মুখ বাঁধা থাকায় ইভান কিছুই বলতে পারে না। সে শুধু অসহায়ভাবে মাথা নাড়াতে থাকে। রাজা ইভানকে রাজি করার জন্য একের পর এক লোভ দেখাতে থাকেন। তিনি বলেন, ইভান, জেদ করো না। আমি তোমাকে হাজার হাজার রৌপ্য মুদ্রা, এমনকি স্বর্ণ মুদ্রা উপহার দিব। কিন্তু ইভানের সেই একই উত্তর, সে কিছুতেই রাজি নয়। রাজা রেগে গিয়ে বলেন, তুমি বড্ড লোভী ইভান। ঠিক আছে, বিয়ের বদলে তোমাকে শুধু স্বর্ণ মুদ্রাই দেওয়া হবে। এই বলে রাজা ইভানের মুখের বাঁধন খুলে দেন। মুখ খোলার সাথে সাথে ইভান বলে দেয়, আমার কিচ্ছু চাই না। আপনার ওই টাকার কুমড়োর মতো মেয়েকে আপনি নিজের কাছেই রাখুন। আমি অন্য কাউকে ভালোবাসি। অন্যদিকে স্টোন টাওয়ারে এক অদ্ভুত ঘটনা ঘটে। ইয়ালিনার তৈরি এক পাথরের অনুচর ইয়াঙ্গাল রানীর আদেশে ওফেলিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে, রানী চান তাদের বিয়ে হোক। ওফেলিয়া তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করে, তুমি কি রানীর আদেশে টাওয়ার থেকে ঝাঁপ দিতে পারবে? ইয়াঙ্গাল উত্তর দেয়, অবশ্যই পারব, কারণ রানী আমাকে সৃষ্টি করেছেন। ওফেলিয়া তখন তাকে বুঝিয়ে বলে, ইয়াঙ্গাল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার মন জুড়ে অন্য কেউ আছে। এদিকে রাজা ইভানকে তার নিজের বাড়িতে কড়া পাহারায় বন্দি করে রাখে, যাতে সে পালাতে না পারে। কিন্তু এই বন্দি দশায় ইভান তার বইয়ের শেষ পাতাটিও পড়ে ফেলে এবং সে পাথর খোদাইয়ের প্রকৃত মাস্টারে পরিণত হয়। সে বুঝতে পারে কিভাবে যে কোনো পাথরকে অসম্ভব আকার দেওয়া যায়। এরপর সুযোগ বুঝে প্রহরীদের বোকা বানিয়ে সে বাড়ির পেছনের সেই কুয়োর কাছে পালিয়ে যায়। কুয়োর সামনে দাঁড়িয়ে ইভান চিৎকার করে বলে, পাথরের রানী, শুনতে পাচ্ছ? আমি এসেছি, আমি সেই মাস্টার। তার কথা শেষ হতে না হতেই জাদুকরি কুয়ো তাকে মুহূর্তের মধ্যে স্টোন টাওয়ারে পৌঁছে দেয়। এতে ইভান নিজেই অবাক হয়ে যায়, কারণ এই কুয়ো শুধুমাত্র একজন আসল মাস্টারের আদেশই মানে। টাওয়ারে পৌঁছে শেষে ঘরে যায়, যেখানে অভিশপ্ত কোহিনূর পাথরটি রাখা ছিল। ওফেলিয়া ইভানকে দেখা মাত্রই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে ইভান এখন একজন পূর্ণাঙ্গ মাস্টার। কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ডাইনি রানী ইয়ালিনা। ওফেলিয়া ইভানকে আড়াল করে সাহসের সাথে রানীর মুখোমুখি হয়। সে চিৎকার করে বলে, আমি তোমাকে আর ইভানের কোনো ক্ষতি করতে দিব না। আমি জেনে গিয়েছি যে তুমি আমার মা নও। এতদিন তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এরপর রানী বলে, ওফেলিয়া, তাহলে তোমাকে জাদুর আয়না সবকিছু বলে দিয়েছে?
ইয়ালিনা সরাসরি ইভানকে জিজ্ঞেস করে, ওফেলিয়াকে পাওয়ার জন্য তুমি কি করতে পারো? নিজের জীবন দিতে পারবে? ইভান বিন্দুমাত্র না ভেবে উত্তর দেয়, হ্যাঁ, আমি ওফেলিয়ার জন্য জীবনও দিতে পারবো। ইয়ালিনা হেসে বলে, চমৎকার, এতে আমার কোনো আপত্তি নেই। তোমরা বিয়ে করতে পারো, তবে আমার একটি শর্ত আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আসল মাস্টার। যদি তুমি ওই অভিশপ্ত পাথরটিকে জীবন্ত করে তুলতে পারো, তবেই ওফেলিয়া তোমার হবে। ওফেলিয়া ইভানকে নিষেধ করে বলে, না ইভান, ওর কথা শুনো না, ও তোমাকে ধোঁকা দেবে। আর এই পাথর একবার জীবন্ত হলেও পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে, আমরা কেউ বাঁচব না। ইয়ালিনা তখন রেগে বলে, বোকা মেয়ে, একবার ওই জীবন্ত পাথরের শক্তি আমার হাতে এলে তোমাদের ওই তুচ্ছ প্রেম কাহিনী নিয়ে ভাবার সময় কি আমার থাকবে? ওফেলিয়ার শত বারণ সত্ত্বেও তাকে পাওয়ার জন্য ইভান রানীর সেই বিপজ্জনক শর্তে রাজি হয়ে যায়। সে পাথরটি জীবন্ত করার জন্য এগিয়ে যায়। ওফেলিয়া তাকে বাধা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রানী তাদের পেছনে ইয়াঙ্গালকে লেলিয়ে দেয়। ইয়াঙ্গাল তাদের পথ আটকে দাঁড়ায়। ইভান নিরস্ত্র থাকায় ফ্যালকন যোদ্ধা ইয়াঙ্গাল জাদুর সাহায্যে তাকে একটি তলোয়ার উপহার দেয়, যাতে লড়াইটি সমানে সমানে হয়। ইভান লড়াই করলেও পাথরের তৈরি যোদ্ধার সাথে পেরে ওঠে না। ইয়াঙ্গাল যখন ইভানকে হত্যা করতে উদ্যত হয়, তখন ওফেলিয়া ইভানের প্রাণ ভিক্ষা চায়। ওফেলিয়ার সব কথা শোনার প্রতিজ্ঞা করায় ইয়াঙ্গাল ইভানকে ছেড়ে দেয় এবং ওফেলিয়াকে তার সাথে যেতে বলে। কিন্তু ওফেলিয়া কোনো উত্তর না দেওয়ায় ইয়াঙ্গাল মনে খুবই কষ্ট পায়। খালি হাতে ফিরে আসায় রানী ইয়াঙ্গালের উপর রাগ হয়। তখন ইয়াঙ্গাল জানায় যে ওফেলিয়া তার হবু স্ত্রী, তাই তার প্রতি মায়া হওয়াটাই স্বাভাবিক। ইয়ালিনা রেগে বলে, আমি তোমাকে ওফেলিয়ার কথা বলছি না, আমি ইভানের কথা বলছি। ইভান পাথরটিকে জীবন্ত করতে পারলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে এবং অশুভ শক্তির রাজত্ব কায়েম হবে, আর আমি পুরো পৃথিবীতে রাজত্ব করব। এদিকে ওফেলিয়া বলে, ইভান, ওই অভিশপ্ত পাথর আমাকে দিয়ে দাও, কারণ এটার তোমার কোনো প্রয়োজন নেই। ইভান বলে, না, এটা আমার প্রয়োজন আছে। ওফেলিয়া বলে, কি বলছো? তুমি বুঝতে পারছো না, পুরো পৃথিবীর ভবিষ্যৎ ওই পাথরটির মধ্যে লুকিয়ে আছে। এর উত্তরে ইভান বলে, এটাতে আমার কোনো যায় আসে না। যদি আমি রানীর এই কাজটি সম্পন্ন করে দিতে পারি, তাহলে তুমি আর আমি এক হতে পারবো, আর আমার নাম ও খ্যাতি সব জায়গায় ছড়িয়ে পড়বে। তখন ইয়ালিনা জাদু করে ওফেলিয়াকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর বলে, দেরি করো না, কত সময় ধরে আমি এর জন্য অপেক্ষা করছি। খুব দ্রুত আমার কাজটি সম্পন্ন করো, তাহলে ওফেলিয়া তোমার হয়ে যাবে। কিন্তু ইভান ওফেলিয়ার সতর্কবার্তা শুনতে রাজি ছিল না। তাই ইভান 1 সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করে পাথরটি খোদাই করে সেটিকে একটি জীবন্ত রঙিন গোলাপে পরিণত করে। সে ভাবে ওফেলিয়া এবার মুক্তি পাবে, কিন্তু ওফেলিয়া তাকে জানায় যে তার এই ফুলের কারণে রানী এখন সর্বশক্তিমান হয়ে উঠেছে এবং ইভানের মৃত্যু এখন নিশ্চিত। ওফেলিয়া তাকে ছেড়ে ইয়াঙ্গালের সাথে চলে যায়। নিজের বোকামি বুঝতে পেরে ইভান আঁতকে ওঠে এবং তখনই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটি ছিল একটি দুঃস্বপ্ন, কিন্তু এর মাধ্যমে রানীর আসল রূপ তার কাছে পরিষ্কার হয়ে যায়। বাস্তবে ফিরে ইভান তার কামার বন্ধু ইলিয়ার কাছে পাথর কাটার উপযোগী একটি জাদুকরী তলোয়ার চায়। সময় খুব কম জেনেও ইলিয়া দ্রুত কাজে লেগে যায়। রানীর সৈন্যরা ইভানকে ধরতে এবং সেই অভিশপ্ত লাল গোলাপটি নিতে আক্রমণ শুরু করে। ইলিয়ার সদ্য তৈরি তলোয়ারটি ইভানের হাতে তুলে দেয়, যদিও সে নিশ্চিত ছিল না যে এটি দিয়ে আদৌ পাথর কাটা যাবে কিনা। তখনই শত্রুরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শত্রুরা আচমকা আক্রমণ করলে ইভান তার তলোয়ার দিয়ে তাদের সাথে মোকাবেলা করে, কিন্তু সংখ্যায় শত্রুরা ছিল অনেক বেশি। তাকে যখন প্রায় মেরেই ফেলবে, তখন তার বন্ধু তাকে বাঁচিয়ে নেয়। ইলিয়া সাহসের সাথে একাই শত্রুদের ঠেকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু শত্রু বাহিনীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ইলিয়া ইভানকে পালিয়ে যেতে বলে। ইভান এক শত্রুর ঘোড়া ছিনিয়ে নিয়ে দ্রুত বাড়ির দিকে ছোটে। তার ভয় ছিল অভিশপ্ত লাল গোলাপটি যেন শত্রুদের হাতে না পড়ে, কিন্তু বাড়ি পৌঁছে সে হতাশ হয়। শত্রুরা আগে সেটি হাতিয়ে নিয়েছিল। ওদিকে ইলিয়া বিশাল এক হাতুড়ি নিয়ে শত্রুদের পিছু হটাতে থাকে, কিন্তু পাথরের তৈরি এই পিশাচদের মারা সহজ ছিল না। দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত ইলিয়া অবশেষে হার মানে এবং শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করে। বন্ধুর মৃত্যুতে শোকাহত না হয়ে ইভান প্রতিজ্ঞা করে যে সে স্টোন টাওয়ারে গিয়ে রানীকে পরাজিত করবে এবং ওই অভিশপ্ত ফুল ধ্বংস করবে। এই ভেবে সে জাদুকরি কুয়োতে ঝাঁপ দেয়, কিন্তু জাদুর দরজা না খোলায় সে সজোরে মাটিতে আছড়ে পড়ে এবং মাথায় প্রচণ্ড আঘাত পায়। ব্যথায় কাতরাতে কাতরাতে কুয়ো থেকে বেরিয়ে এসে ঘোড়াটিকে উদ্দেশ্য করে বলে, তার এই দুর্দশা দেখে সে যেন না হাসে। কুয়োর পথ বন্ধ হলেও সে টাওয়ারে যাওয়ার জন্য রাস্তা ঠিকই খুঁজে বের করবে।
অন্যদিকে টাওয়ারে বসে রানী ইয়ালিনা পাথরটি হাতে পেলেও তার কাঙ্ক্ষিত শক্তি অনুভব করতে পারছিল না। সন্দেহের বশে কালো জাদুর বই খুলতেই তার মনে পড়ে যায় ওফেলিয়াকে এতদিন ধরে লালন পালন করার আসল উদ্দেশ্য কি ছিল। ইভান ঘোড়াটিকে জঙ্গলের দিকে যাওয়ার নির্দেশ দিলে ঘোড়াটি নড়তে অস্বীকার করে এবং মানুষের ভাষায় কথা বলে ওঠে। এতে ইভান অবাক হয়ে যায়। ঘোড়াটি জানতে চায় সে কেন জঙ্গলে যেতে চায়। ইভান জানায় ওফেলিয়াকে বাঁচাতে হলে তার দাদি ইয়ানার সাহায্যের প্রয়োজন। তখন ঘোড়াটি তাকে ব্যঙ্গ করে বুঝিয়ে দেয় যে জাদুকরি কুয়োটি কেবল রানীর হুকুম মানে। এতদিন ইভান রানীর প্রয়োজনে আসছিল বলে কুয়োটি কাজ করছিল, কিন্তু কাজ ফুরিয়ে যাওয়ায় তাকে ছুঁড়ে ফেলা হয়েছে। ঘোড়াটি তাকে সতর্ক করে দেয় যে ওই জঙ্গলে গেলে তার মৃত্যু নিশ্চিত। ওফেলিয়াকে ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই। ইভানের মুখে এমন হাহাকার শুনে জাদুকরি ঘোড়াটির মনে দয়া হয়। সে ইভানের কান্না থামাতে বলে এবং কথা দেয় যে সে ইভানকে জাদুকর ইয়ানার কাছে পৌঁছানোর পথ বলে দেবে। অন্যদিকে স্টোন টাওয়ারে রানী ইয়ালিনা ওফেলিয়ার সামনে এক নিষ্ঠুর সত্য প্রকাশ করে। সে জানায় ওফেলিয়ার আত্মত্যাগের সময় এসেছে। অভিশপ্ত পাথরটির পূর্ণ শক্তি জাগিয়ে তুলতে এমন একজন মানুষের আত্মার প্রয়োজন যার প্রতি রানীর মায়া বা যত্ন ছিল। রানী ওফেলিয়াকে মনে করিয়ে দেয় যে এই বিশেষ দিনটির জন্যই তাকে ছোটবেলা থেকে লালন পালন করা হয়েছে। জাদুর প্রভাবে আচ্ছন্ন ওফেলিয়া বিনা বাক্য ব্যয়ে মায়ের সেই নিষ্ঠুর আদেশে সম্মতি জানায়। ঘোড়ার পরামর্শ মতো জঙ্গলের পথে এগিয়ে যেতেই ইভান একটি গুহা থেকে এক নারী কণ্ঠের আহ্বান শুনতে পায়। ভেতরে গিয়ে সে এক সুন্দরী তরুণীকে দেখতে পায় যে ইভানকে কাছে ডেকে নিজের রূপের প্রশংসা করতে বলে। কিন্তু তার কাছে গিয়েই ইভান চমকে ওঠে, কারণ মেয়েটির কোমরের নিচ থেকে মাছের মতো লেজ ছিল। সে আসলে একটি জলপরী। ইভানের বিস্ময় দেখে জলপরী ক্ষোভ প্রকাশ করে বলে যে তার লেজ দেখলে সবাই ভয়ে পালিয়ে যায়, ঠিক যেমনটা অন্য পুরুষরা করে। সে নিজের দুঃখের কথা জানিয়ে বলে গত 200 বছর ধরে কোশেইদা ইমোর্টাল তাকে বিয়ে করার জন্য জোর করছে, কিন্তু সে তাকে পছন্দ করে না, আবার ভয়ে তাকে ছেড়েও যেতে পারে না। সে জানায় কোশেই রানীর কিছু জাদুকরি পাথর চুরি করায় প্রতিশোধ হিসেবে রানী ইয়ালিনা জলপরীকে শিকল দিয়ে এই গুহায় বন্দি করে রেখেছে। জলপরী ইভানকে অনুরোধ করে যদি সে তাকে মুক্ত করে তবে এই ঋণ সে মনে রাখবে। প্রথমে খানিকটা ইতস্তত করলেও পরে ইভান তলোয়ারের এক কোপে শিকল কেটে তাকে মুক্ত করে দেয়। পরের দিন ইভান একটি হ্রদের তীরে এক বিষণ্ণ যোদ্ধাকে মাছ ধরতে দেখে। সেই যোদ্ধা নিজেকে 34তম ফ্যালকন যোদ্ধা হিসেবে পরিচয় দিলে ইভান অবাক হয়, কারণ প্রাচীন পুঁথিতেও লোককথায় কেবল 33 জন মহান ফ্যালকন যোদ্ধার কথা উল্লেখ করা রয়েছে। ইভানের সন্দেহের জবাবে সে যোদ্ধা এক দীর্ঘশ্বাস ফেলে গোপন সত্যটি প্রকাশ করে। সে জানায় সংখ্যাতাত্ত্বিক পবিত্রতা বা মিল রাখার অজুহাতে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা হয়েছে এবং অন্যায়ভাবে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। রানীর অভিশাপেই আজ তার এই দুর্দশা। এককালের মহাবীর হয়েও তাকে এখন হ্রদের পাহারাদার হিসেবে মাছ ধরে দিন কাটাতে হচ্ছে। অপমানে জর্জরিত সেই যোদ্ধা আক্ষেপ করে জানায় হাতে তলোয়ার থাকলে সে অবশ্যই প্রতিশোধ নিত। ইভানের প্রস্তাব শুনে সেই ফ্যালকন যোদ্ধা রাজি হয়। ইভান তাকে কথা দেয় যে যদি সে তাকে ইয়ানার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তবে জাদুকরি তলোয়ারটি সে যোদ্ধাকে উপহার দেবে। ইয়ানার কাছে পৌঁছে ইভান সব খুলে বলে এবং ওফেলিয়াকে বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করে। তখন ইয়ানা এক গোপন সত্য প্রকাশ করে। সে জানায় তার মেয়ে ইয়ালিনা জন্মগতভাবে পাথর ছিল না, অভিশাপই তাকে বদলে দিয়েছে। যেদিন ইয়ালিনা পাথরের রানীতে পরিণত হয়েছিল সেদিন তার মন কেঁদেছিল। সেই কান্না থেকে সৃষ্ট অষ্টবিন্দুগুলো জাদুকরি মণিমুক্তায় পরিণত হয়। এই মণিগুলোর এতটাই শক্তি যে যদি অভিশপ্ত পাথরের লাল গোলাপের সাথে মেশানো যায় তবে তা রানীর কালো জাদুকে ধ্বংস করতে বা দুর্বল করতে পারে। ইয়ানা জানায় যে সেই জাদুকরি হীরাগুলো সে তার পুরনো বন্ধু কোষের কাছে গচ্ছিত রেখেছিল। ইভানকে এখন কোষের দুর্গ থেকে সেগুলো উদ্ধার করতে হবে। যাত্রাপথে বিপদের কথা ভেবে ইয়ানা তাকে এক শিশি মৃত সঞ্জীবনী সুধা বা অমৃত দেয়, যা হয়তো কোনো চরম মুহূর্তে কাজে লাগবে। সাথে পথ দেখানোর জন্য সে ইভানকে একটি জাদুকরি কথা বলা সুতোর বল উপহার দেয়। ইভান জাদুকরি বলটির নির্দেশনা মতো যাত্রা শুরু করে। বলটি তাকে ডানে বাঁয়ে পথ দেখাতে থাকে, কিন্তু ইভান জেদ ধরে যে সে আগে তার গ্রামে যাবে। বলটি তখন জানায় যে গ্রামে গিয়ে কোনো লাভ নেই, কারণ তার বন্ধু ইলিয়া মারা গিয়েছে। ইভান এই কথা বিশ্বাস করতে চায় না এবং বলটিকে ভয় দেখিয়ে গ্রামে নিয়ে যেতে বাধ্য করে। গ্রামে পৌঁছে ইলিয়ার নিথর দেহ দেখে ইভান অনুশোচনায় দগ্ধ হয়। সে বুঝতে পারে তাকে বাঁচাতে গিয়ে বন্ধুরই পরিণতি।
তখন ইভান ইয়ানার দেওয়া সেই অমৃত খাইয়ে বন্ধুকে পুনরায় জীবিত করে তোলে। বন্ধুকে ফিরে পেয়ে দুই বন্ধু আবেগে একে অপরকে জড়িয়ে ধরে এবং ইভান মনে মনে ইয়ানার প্রতি কৃতজ্ঞতা জানায়। ঠিক তখনই সেনাপতি ও তার দলবল নিয়ে ইভানকে ধরতে এসে বাড়িটি ঘিরে ফেলে। সদ্য জীবন ফিরে পাওয়া ইলিয়া বন্ধুকে বাঁচাতে আবারও অস্ত্র তুলে নেয়। ইভান যখন পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না, তখন জাদুকরি বলটি তাকে পেছনের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে বলে। পুড়ে মরার ভয়ে ইভান প্রথমে রাজি না হলেও বলটির ভরসায় শেষমেশ আগুনে ঝাঁপ দেয় এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। সেনাপতি ও তার সঙ্গীরা ভাবে ইভান বুঝি আত্মহত্যা করেছে, তাই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ইভানের মৃত্যু উদযাপন করতে থাকে। আগুনের জাদুকরি সুড়ঙ্গ দিয়ে ইভান সোজা গিয়ে পৌঁছায় কোষের দুর্গে। জাদুকরি বলটিকে দেখে কোষে বিরক্ত হয়ে জানতে চায় জাদুকরদের জরুরি যাতায়াতের জন্য সংরক্ষিত এই বিশেষ পথ দিয়ে সে কেন একটি সাধারণ ছেলেকে নিয়ে এসেছে। ইভান যখন জ্ঞান ফিরে পায় তখন ইয়ানার কথা বলে সে জাদুকরি হীরাগুলো চায়। তখন কৌশি সাফ জানিয়ে দেয় যে এগুলো এখন তার এবং সে তা ফেরত দেবে না। জাদুকরি বলটি ইয়ানার রাগের ভয় দেখালেও কৌশি তা গ্রাহ্য করে না এবং ইভানকে তাড়িয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের জলের কুয়ো থেকে সে জলপরি উঠে আসে, যাকে ইভান আগে গুহা থেকে মুক্ত করেছিল। জলপরি কৌশিকে জোর দিয়ে বলে যে এই হীরাগুলো ইভানেরই প্রাপ্য, কারণ এই ইভানই তাকে শিকল কেটে বন্দিদশা থেকে মুক্ত করেছে। জলপরির মুখে আসল সত্য জানতে পেরে কৌশে অনিচ্ছা সত্ত্বেও জাদুকরি হীরাগুলো ইভানের হাতে তুলে দেয়। সেই হীরা নিয়ে ইভান ও জাদুকরি বল দ্রুত স্টোন টাওয়ারের নিচে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে এক ভয়াবহ দৃশ্য। ওফেলিয়া তখনও রানী ইয়ালিনার জাদুর প্রভাবে আচ্ছন্ন হয়ে টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে আছে এবং তার আত্মা ধীরে ধীরে সেই অভিশপ্ত পাথরের সাথে মিশে যাচ্ছে। ইভান প্রাণপণে টাওয়ারের বিশাল দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সেটি চুল পরিমাণও নড়াতে পারে না। সময় ফুরিয়ে যাচ্ছে দেখে জাদুকরি বলটি ইভানকে অভয় দেয় এবং তার সুতোটি ধরে ওপরে উঠতে বলে। ইভান সুতোটি ধরতেই বলটি তাকে দ্রুত গতিতে ওপরে টেনে তুলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত চূড়ার কাছাকাছি পৌঁছানোর আগে সুতোটি ফুরিয়ে যায় এবং ইভান শূন্যে ঝুলে পড়ে। সে দেখতে পায় ওফেলিয়ার আত্মা শরীর ছেড়ে প্রায় পাথরে লীন হয়ে যাচ্ছে, আর পাথরের কালো শক্তি আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে। উপায় না দেখে ইভান নিজের সবটুকু আবেগ দিয়ে চিৎকার করে ওফেলিয়াকে জানায় তাকে ছাড়া ইভানের বেঁচে থাকার কোনো অর্থ নেই। ইভানের এই আর্তনাদ যেন রানীর কালো জাদুকে দুর্বল করে দেয়। ওফেলিয়ার চেতনা ফিরে আসে। সে ঠিক সময়ে ইভানের হাত ধরে তাকে ওপরে টেনে তোলে এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। এরপর তারা দুজনে সেই অভিশপ্ত লাল গোলাপটি নিয়ে টাওয়ার থেকে পালানোর জন্য নিচে নামতে শুরু করে, কিন্তু পালানোর পথে বাধা হয়ে দাঁড়ায় ইয়াঙ্গাল। সে ওফেলিয়াকে তার সাথে থেকে যাওয়ার অনুরোধ করে। ওফেলিয়া যখন জানায় যে সে ইভানের সাথেই যাবে, তখন ইয়াঙ্গাল বুঝতে পারে যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ভাঙা হৃদয়ে সে তাদের পথ ছেড়ে দেয়। ওফেলিয়া তার জন্য দুঃখ প্রকাশ করলে ইয়াঙ্গাল ম্লান হেসে বলে তার হৃদয় তো পাথরেরই তৈরি, তাই এতে কষ্ট পাওয়ার কিছু নেই। ইভানও ওফেলিয়াকে পালিয়ে যেতে দেখে রানী ইয়ালিনা ইয়াঙ্গালকে আদেশ দেয় তাদের ধরে আনার জন্য, কিন্তু ইয়াঙ্গাল প্রথমবারের মতো রানীর আদেশের অমান্য করে এবং মুখের উপর জানিয়ে দেয় যে রানী নিজেই আসল দুষ্ট এবং তার মরে যাওয়া উচিত। এই বিদ্রোহে ক্ষিপ্ত হয়ে রানী ইয়াঙ্গালকে অভিশাপ দিয়ে চিরতরের জন্য একটি জড় পাথরের মূর্তিতে পরিণত করে দেয়। এদিকে গুহা থেকে বের হওয়া মাত্রই ইভান ও ওফেলিয়ার সেনাপতি ও তার সৈন্যদের মুখোমুখি হয়। ইভানকে জীবিত দেখে সেনাপতি অবাক হয় এবং ধোঁকা দেওয়ার জন্য তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু ওফেলিয়া চোখের পলকে ইভানের সামনে চলে আসে এবং গুলিটি নিজের বুকে পেতে নেয়। ইভানের চোখের সামনেই ওফেলিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওফেলিয়ার মৃত্যুতে ইভান উন্মুক্তের মতো সেনাপতির ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সৈন্যদের সংখ্যার কাছে সে হার মানে এবং বন্দী হয়। সেনাপতি তাকে হুমকি দেয় যে পরের দিন রাজকুমারী লইজার সাথে তার বিয়ে হবেই, অন্যথায় তাকে ফাঁসিতে ঝোলানো হবে। পরের দিন গ্রামে বিয়ের উৎসব শুরু হয়, কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে রানী ইয়ালিনা তার সৈন্য সামন্ত নিয়ে সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। রানী ইয়ালিনা হুমকি দিয়ে বলে জাদুকর লাল গোলাপটি তার হাতে তুলে না দিলে সে উপস্থিত সবাইকে একে একে হত্যা করবে এবং এই হত্যার শুরুটা হবে ওফেলিয়াকে দিয়েই। ইভান তখন আর্তনাদ করে ওঠে, কারণ তার জানামতে ওফেলিয়া তো আগেই মারা গিয়েছে। কিন্তু রানীর ইশারায় ওফেলিয়া যখন সামনে এসে দাঁড়ায়, ইভান নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। নিষ্ঠুর রানী তখন অট্টহাসি দিয়ে জানায় ইভানের চোখের সামনে ওফেলিয়াকে পুনরায় হত্যা করে
পৈশাচিক আনন্দ পাওয়ার জন্যই সে তাকে জাদুকরী শক্তিতে বাঁচিয়ে তুলেছে। নিরুপায় ও হতাশ ইভান তখন ওফেলিয়ার প্রাণ বাঁচাতে রানীর হাতে সেই অভিশপ্ত লাল গোলাপটি তুলে দেয়। তবে শর্ত দেয় যেন ওফেলিয়াকে স্পর্শ না করা হয়। কিন্তু রানী গোলাপটি স্পর্শ করা মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটে। ইভান আগে থেকেই দাদি ইয়ানার পরামর্শ মতো গোলাপের ভেতর সেই জাদুকরী হীরাগুলো গেঁথে রেখেছিল। রানীর স্পর্শে হীরাগুলো গলে গিয়ে অশ্রুবিন্দুতে পরিণত হয়। এই অশ্রুবিন্দু রানীকে তার অতীত মনে করিয়ে দেয়, যখন সে ছিল এক নিষ্পাপ ও মায়াবী কিশোরী, যার হৃদয়ে ছিল শুধুই ভালোবাসা এবং মায়ের প্রতি টান। অভিশাপের ভারে হারিয়ে যাওয়া সেই মানবিক সত্তা ফিরে আসতেই রানীর পাথরের হৃদয় গলে যায় এবং সে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনায় কান্নায় ভেঙে পড়ে। ওফেলিয়া তখন রানীর প্রতি সহানুভূতি প্রকাশ করে জানায় যে রানী আসলে খারাপ ছিলেন না, বরং পরিস্থিতির শিকার ছিলেন। সে রানীর এই দুর্ভাগ্যের জন্য গভীর দুঃখ অনুভব করে। ভবিষ্যৎবাণী ছিল, কেউ যদি রানীর জন্য অন্তরের গভীর থেকে করুণা বা দুঃখ অনুভব করে, তবে এই অভিশাপ পুরোপুরি কেটে যাবে। ওফেলিয়া সে নিঃস্বার্থ করুণায় অবশেষে অভিশাপ মোচন হয়। লজ্জিত রানী সবার কাছে ক্ষমা চেয়ে তার মা ইয়ানার সাথে দেখা করার জন্য সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলের পথে ফিরে যায়। অবশেষে ইভান ও ওফেলিয়ার মিলন হয়। এদিকে বিপদ কেটে গেলেও রাজকুমারী লইজা বিয়ের জন্য জেদ ধরে থাকে। ওফেলিয়া তাকে বোঝায় যে জোর করে নয়, বরং বিয়ে তাকেই করা উচিত যে তাকে সত্যিকার অর্থে ভালোবাসবে এবং নিজের ইচ্ছায় গ্রহণ করবে। রাজা তখন চিন্তিত হয়ে প্রশ্ন করেন, তার এই মেয়েকে কে বিয়ে করবে? সবাইকে অবাক করে দিয়ে ইভানের বন্ধু ইলিয়া, যে কিনা অলৌকিকভাবে ফিরে এসেছে, হাত তুলে জানায় যে সে লইজাকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং লইজাকে বিয়ে করতে রাজি। লইজাও তাতে সম্মতি জানায়। অবশেষে ধুমধাম করে ইলিয়ার সাথে লইজার এবং ইভানের সাথে ওফেলিয়ার বিয়ে হয়। আর এভাবেই এই সুন্দর গল্পটির এখানেই সমাপ্তি ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।